হ্যালো সবাইকে, স্বাগতম হাজিদানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসে। এই ভিডিওতে আমরা হাজিদানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ফিজিক্সে কী ধরনের কোশ্চেন এসেছে তা দেখার ট্রাই করব এবং ব্যাখ্যা সহকারে সলভ করার ট্রাই করব। ওকে, তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভাইয়া, আমরা জানি এইচএসটিউতে ফিজিক্সের ওপর যে কোশ্চেনগুলো এসেছে তার উপরে যে ভৌত জগত ও পরিমাপ হচ্ছে আমাদের যে প্রথম চ্যাপ্টার। ওকে, সো এখান থেকে মূলত একটাই কোশ্চেন এসেছে, সেটা হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্ব প্রদান করেন কে। সো আমরা সবাই জানি আলোর তরঙ্গ তত্ত্ব প্রদান করেন হচ্ছে কি, বিজ্ঞানী হাইগেন্স। বিজ্ঞানী হাইগেন্স কি করেন, সর্বপ্রথম আলোর যে তরঙ্গ তত্ত্ব তা প্রদান করেন। ওকে, সো এখান থেকে একটাই কোশ্চেন এসেছে, আমরা এখন ভেক্টর চ্যাপ্টারে চলে যাব। ওকে, সো ভেক্টরে থেকে আমাদের যে এই টাইপের কোশ্চেনগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, সো আমরা যদি দেখি প্রথম প্রশ্ন কি বলছে, এ একটা ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর হলে এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণফল ইজ ইকুয়াল টু কত। ওকে, সেখানে ডট গুণ করতে বলছে। সো আমরা জানি এ ডট বি যদি আমরা কোনো একটা ভেক্টরের করি তখন কি হবে, আমরা জানি এ বি কস থিটা। ওকে, সো এখানে বলা আছে যে এ ইজ ইকুয়াল টু মাইনাস বি, অর্থাৎ আমরা এর জায়গায় আমরা মাইনাস বি বসাতে পারি, অর্থাৎ মাইনাস বি আর বি এর জায়গায় বি থাকবে, তাহলে কস থিটার মান বসাবো। এখানে থিটা কত ভাইয়া? এখানে ভাইয়া দেখো ভাইয়া, এখানে বলছে যে বি যদি একটা ভেক্টর ধরো, এটা হচ্ছে ভি ভেক্টর যদি হয়, তাহলে বলছে এর মান হচ্ছে মাইনাস ভি ভেক্টর। সো কমন সেন্স কি বলে, তাহলে মাইনাস বি হবে তার ঠিক বিপরীত দিকে, মাইনাস বি হবে কি তার ঠিক বিপরীত দিকে। অর্থাৎ যদি দুইটা ভেক্টর একে অপরের বিপরীত দিকে হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে, 180 ডিগ্রি। আচ্ছা, তারপর দেখো ভাইয়া, মাইনাস বি, ওয়েট, আচ্ছা, তাহলে কি হবে, মাইনাস বি ইন্টু বি, আর কজ 180 ডিগ্রির মান কত, -1। তাহলে মাইনাস এম এন এস কি হয়ে যাবে প্লাস, তাহলে বি বি গুণ করলে বি স্কোয়ার, তাহলে অ্যান্সার হবে কি সি নাম্বার, অ্যান্সার হবে কি সি নাম্বার। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। তারপরটা দেখো, একটি লন রোলার টানা ও ঠেলার জন্য আনুভূমিকের সাথে 30 ডিগ্রি, সরি ভাইয়া, হ্যাঁ, 30 ডিগ্রি, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 নিউটন বল প্রয়োগ করা হলো। ওকে, আচ্ছা, 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এখন বলতেছে টানার সময় ওজন ঠেলা অপেক্ষা কম, মানে কত কম হবে। ওকে, সো তোমরা তো মনে হয় এটার বেসিকটা জানো যে একটা লন রোলার যখন টানা হয় এটা অনেক বেশি সহজতর, এবং যখন ঠেলা হয় এটা অনেক বেশি কঠিন। এখন আমরা যদি একটা লন রোলারকে যখন টানি, যখন টানতেছি তখন বলতেছি এটা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এটাকে আমরা টানতেছি। ওকে, তো এই ক্ষেত্রে তো এটার দুইটা উপাংশ থাকে, তোমরা তো জানো যে একটা রেখার দুইটা আমরা উপাংশ করতে পারি। একটা হচ্ছে উপরের দিকে, একটা হচ্ছে উপরের দিকে, এটাকে আমরা বলতে পারি এফ সাইন থিটা, এবং আরেকটা হচ্ছে কি নিচের দিকে, এটাকে বলতে পারি আমরা কি এফ কস থিটা। একটাকে কি বলতে পারি, আনুভূমিকের সাথে যেটা এটাকে আমরা বলতে পারি এফ কস থিটা, উপরের দিকে যেটা এটাকে আমরা বলি কি এফ সাইন থিটা। ওকে, সো তোমরা তো জানো যে উপরের দিকে যখন যেটা কাজ করে, অর্থাৎ আমাদের নিচের দিকে হচ্ছে এম জি, নিচের দিকে কি এম জি, অর্থাৎ আমাদের যে নিট ডাব্লিউ, নিট যে ওজন, নিট যে ডাব্লিউ, এটা কি হয়, এটা কমে যায়, কিসে থেকে কমে যায়, এম জি থেকে কমে যায়। এম জি থেকে কমে কি কমে, এফ সাইন থিটা। ওকে, এফ সাইন থিটা কমে যায়। সো একইভাবে যখন তোমরা ঠেলবা, একইভাবে যখন তোমরা ঠেলবা তখন কিন্তু ঠিক সেম ঘটনাটাই ঘটবে। ওকে, সো যখন তোমরা ঠেলবা, ধরো তুমি এভাবে ঠেলতেছো, ওকে, সো এদিকে, এদিকে যখন তুমি ঠেলতেছো তখন কি হবে, এই যে এদিকে ইয়াটা ধরা হয়, মানে ইয়াটা তো এদিকে কাজ করতেছে তাই না, এদিকে কাজ করতেছে। সো এখানে যে কোণটা আর এই কোণটা থিটাটা কি সেম। ওকে, থিটাটা কি সেম। সো এটারও আবার দুইটা দিক আছে, দুইটা দিকের মধ্যে যদি আমরা নিচেরটা দেখি, এটা হবে এফ সাইন থিটা, এবং আরেকটা আছে এটা হচ্ছে কি এফ কস থিটা। ওকে, সো আমরা যদি একটু লিখি, একটা হবে কি, এটা আনুভূমিকের সাথে যেটা এটা হচ্ছে কস থিটা, এফ কস থিটা, উলম্বের সাথে যেটা এটা হচ্ছে কি এফ সাইন থিটা। ওকে, সো একইভাবে এখানে কি হবে, জাস্ট যোগ হবে। সো হোপফুলি তোমরা এগুলো জানো, তো আমি একটু জাস্ট দেখাচ্ছি আর কি। সো যদি বলি যে এখানে ডাব্লিউ, নিট নিট ডাব্লিউ কত হবে, যে নিট, হ্যাঁ, নিট ডাব্লিউ বা নিট ওজন কত হবে, যে এম জি যোগ এফ সাইন থিটা, কারণ এমজির দিক নিচের দিকে, এই যে এমজির দিক নিচের দিকে, তাহলে এফ সাইন থিটা যোগ হবে, তাহলে কি হবে, এফ সাইন থিটা কোথায় গেল, এইট, এফ সাইন থিটা। ওকে, সরি ভাইয়া। আচ্ছা, সো প্রথম কথা হইতেছে ভাইয়া, এখন বলতেছে যে আমাদের যে টানার সময় ঠেলা অপেক্ষা, কি বলতেছে, যে টানার সময় ওজন ঠেলা অপেক্ষা কত কম হবে, তাই না। সো আমরা
টানার ক্ষেত্রে কি বললাম? টানার ক্ষেত্রে আমরা বললাম ধরো এটাকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, আর এটাকে যদি আমরা ডাব্লিউ প্রাইম দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা কোথায় গেল, হ্যাঁ, ডাব্লিউ প্রাইম দ্বারা যদি প্রকাশ করি, ধরো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, যদি একটা থেকে আরেকটা বিয়োগ দিই, এম জি মাইনাস এফ সাইন থিটা, টানার সময় ঠেলা অপেক্ষা কত কম হবে, অর্থাৎ আমরা টানারটা বিয়োগ দিব, ওকে, টানারটা বিয়োগ দিব, ওকে। সো তাহলে এখানে কি হবে, এম জি প্লাস এফ সাইন থিটা মাইনাসের এম জি মাইনাস এফ সাইন থিটা, ওকে। সো এটা হইলো। সো তারপর যদি আমরা লিখি, তাহলে এম জি প্লাস এফ সাইন থিটা মাইনাস এম জি প্লাসের এফ সাইন থিটা। সো এম জি এম জি যদি কাটা যায়, এম জি এম জি যদি কাটা যায়, তাহলে থাকে কত, টু এফ সাইন থিটা, টু এফ সাইন থিটা, ওকে। সো এখন দেখো ভাইয়া, সো টু ইন্টু এফ, এফ এর মান কত দেওয়া আছে, 20 নিউটন, এফ এর মান কত দেওয়া আছে, 20 নিউটন, সাইন থিটা মানে থিটার মান কত দেওয়া আছে, 30 ডিগ্রি, আর সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, কারণ কস 60 ডিগ্রির মান যেহেতু হাফ, তাহলে সাইন 30 ডিগ্রির মান কত হবে, হাফ হবে, ওকে। একটা আর একটা কিন্তু ভাইস ভার্সা, তোমরা জানো হয়তো বা। সো এটা কত হবে, হাফ। সো দুই আর দুই যদি আমরা কাটি, দুই দুই আর কাটলে থাকে কত, 20 নিউটন, ওকে। সো তাহলে আনসার হবে কত, 20 নিউটন, ওকে, আনসার হবে 20 নিউটন, ওকে। সো আমি এটা চাইলে সরাসরি দেখাইতে পারতাম, বাট তোমাদের একটু ব্যাখ্যা করে দেখাই দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ওকে। সো নেক্সট, আচ্ছা, দুটি ভেক্টর এ ও বি এর মান যথাক্রমে 5 ও 6 একক, ওকে। এরা কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, এ ক্রস বি এর মান কত, ওকে। সো এ ক্রস বি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, যদি আমরা যা বলি যে এ ক্রস বি উইথ এ ক্রস বি যদি আমরা করি, এ ক্রস বি আমরা করতেছি, এ ক্রস বি যদি আমরা করি, তাহলে আমরা কি করতে পারি, যে কস এ বি কস থিটা, ওকে। সো সরি, এটা তো এ বি সাইন থিটা হবে, তাই না? সো এ বি সাইন থিটা, ওকে, কারণ এটা সাথে একটা ইটা গুণ হওয়ার কথা, এখন ইটাটা গুণ হবে না কেন, কারণ এখন জাস্ট মান চাইছে, ওকে। সো তারপর এ বি, সো এর মান কত, 5 একক, বি এর মান কত, 6 একক, সাইন থিটার মান কত, সাইন থিটার মান 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রির মান কত, √3/2, তাহলে সাইন 60 ডিগ্রির মান কত হচ্ছে, যে 5 × 6 × √3/2, ওকে। সো দেন 5 × 6 = 30 × √3/2, যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 15 √3, ওকে। সো তাহলে অ্যান্সার হবে কত, 15 √3, ওকে। সো তোমরা একটু বুঝে নিও, ওকে। সো দেন কি হবে, দুইটি ভেক্টর কতক্ষণে ক্রিয়াশীল হলে সর্বনিম্ন লব্ধি পাওয়া যাবে। সো আমরা জানি দুইটা ভেক্টর তখনই সর্বনিম্ন লব্ধি হবে যখন ভেক্টর দুটি একে অপরের বিপরীতে কাজ করে, যখন ভেক্টর দুটি কি করে, একে অপরের বিপরীতে কাজ করে, ওকে। একে অপরের বিপরীতে যদি কাজ করে, অর্থাৎ এদের যে মধ্যবর্তী কোণ, এদের যে এই মধ্যবর্তী কোণ, এটা যদি 180 ডিগ্রি হয়, তখন ভেক্টর দ্বয় বিয়োগ হয়, যদি একটা ভেক্টর পি হয় এবং আরেকটা ভেক্টর যদি কিউ হয়, একটা ভেক্টর যদি পি হয় একটা ভেক্টর কিউ হলে এদের বিয়োগ হয় কখন, অর্থাৎ সর্বনিম্ন লব্ধি পাওয়া যায় বা আর মিন পাওয়া যায় তখন, অর্থাৎ যখন এদের মধ্যবর্তী কোণ কত হবে, 180 ডিগ্রি হবে। সো হোপফুলি তোমরা এগুলো জানো, ওকে। সো নেক্সট, ওকে, ওয়েট, আচ্ছা, ওকে। সো তাহলে নেক্সট, আচ্ছা। সো দেখো ভাই, বলতেছে যদি এ ইজ ইকুয়াল টু 6i এবং 3j + 2k এবং বি ইজ ইকুয়াল টু 2i + 2j + k হয়, তবে এ ও বি এর মান কত হবে, তাহলে এ ও বি এর মান কত হবে। সো এখানে দেখো ভাইয়া, আমরা যখন ডট গুণ করি তখন কি হয়, আমরা মূলত আই এর সহগের সাথে আই এর সহগ গুণ করি, কে এর সহগের সাথে কে এর সহগ গুণ করি, ওকে। সো এটা যদি আমরা করি তাহলে কি হবে, যে প্রথম কথা হচ্ছে এই আই এর সহগের সাথে আই এর সহগ গুণ করবো, জে এর সহগের সাথে জে এর সহগ গুণ করবো, কে এর সহগের সাথে কে এর সহগ গুণ করবো, ওকে। সো এমনটা যদি আমরা করি একটু, যে দেখো ভাইয়া, 6 এর সাথে যদি আমরা 2 গুণ করি, যে এখানে নিচেই করি আমরা, এ ডট বি, ওকে, যেটা আমরা ভেক্টর গুণ করবো, ওকে। সো 6 দুগুণে কত, 12, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -3 দুগুণে কত, 6, তারপর প্লাসে প্লাসে প্লাস, +2, ওকে। সো এটা যদি হয় 12 -6 -4 ইজ ইকুয়াল টু কত, 8, ওকে। সো অ্যান্সার হবে কত, 8, সো হোপফুলি বুঝতে পারছো। তারপর ভেক্টর এ ইজ ইকুয়াল টু আই ক্যাপ মাইনাস -3j + 5k এবং বি একটা ভেক্টর দেওয়া আছে এ দিয়ে, অর্থাৎ মানে এ, এ আই ক্যাপ +6j ক্যাপ
-10 কে ক্যাপ। ওকে, সো এখানে মূলত বলছে ভাইয়া, তোমরা যদি না বুঝতে পারো, এখানে বলছে যে ভেক্টর দ্বয় পরস্পর কি সমান্তরাল। ওকে, সো ভেক্টর দ্বয় যদি পরস্পর সমান্তরাল হয়, আমরা জানি ভেক্টর দ্বয়ের যে ক্রস গুণফলের মান, এটা কি হয়, শূন্য হয়। ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের মান কি হবে, শূন্য হবে। ওকে, সো ওইটা আমার দরকার নেই। আর ভেক্টর দ্বয়ের ক্রস গুণফল যদি শূন্য হয়, তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যে একটা সম্পর্ক হয়। ওকে, সো এই সম্পর্কটা নিশ্চয়ই তোমরা জানো। এটা হয় এক্স, অর্থাৎ এদের যে সহগ দ্বয়ের মান এক্স ডিভাইডেড বাই যে বিএক্স ইজ ইকুয়াল টু এ ওয়াই ডিভাইডেড বাই বি ওয়াই ইজ ইকুয়াল টু এ জেড ডিভাইডেড বাই পি জেড, এটা লেখা যায়। ওকে, সো আমরা যে কোনো দুইটা নিয়ে কাজ করব। ওকে, সো আমরা যদি সহগগুলা নিই, অর্থাৎ প্রথম আই ক্যাপের সহগ নিই অর্থাৎ 1, এবং এ আই এর সমানে অর্থাৎ এ নেই, তারপর আমরা যদি জে ক্যাপের সহগ নিই তাহলে হবে -3 ডিভাইডেড বাই কত, 6। ওকে, সো এটা যদি আমরা একটু করার ট্রাই করি, তাহলে কি হবে যে 6 ইজ ইকুয়াল টু, সরি, 6 ইজ ইকুয়াল টু -3, বা যদি আমরা ভাগ দিই এ ইজ ইকুয়াল টু কি আসবে, -2 আসবে। ওকে, সো তাহলে অ্যান্সার কি হবে, বি নাম্বার। ওকে, অ্যান্সার হবে বি নাম্বার। ওকে, সো হোপফুলি তোমরা বুঝতে পারছো। নেক্সট। ওকে, সো তারপর বলতেছে, হ্যাঁ করা হয়েছে। ওকে, সো কোনো ভেক্টর রাশি অঘূর্ণায়মান হবে যদি, আচ্ছা, এই যে অঘূর্ণায়মান হওয়া, অর্থাৎ এখানে যে কার্লের যে মান, এটার উপর নির্ভর করে। আমি আমার যে বেসিক ক্লাস, অর্থাৎ আমি ভেক্টরের উপর খুবই মানে কম সময়ের মধ্যে গোছানোভাবে যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো, এগুলা সামারি করে দিছি। তোমরা চাইলে সেই ক্লাসটি দেখতে পারো। সেই ক্লাসটি করলে তোমাদের যে ভেক্টরের উপর অ্যাডমিশনের জন্য আর কোনো কিছু লাগবে না ইনশাল্লাহ। তোমরা চাইলে সেটা দেখতে পারো যদি কারো বেসিকে প্রবলেম থাকে। ওকে, সো আমরা জানি কি, কোনো একটা ভেক্টর রাশি অঘূর্ণায়মান তখনই হবে যখন তাদের যে কার্ল, তখন হচ্ছে যে কার্লের মান ইজ ইকুয়াল টু কি হবে, শূন্য। ওকে, সেটা হবে কি, কার্লের মান শূন্য হবে। এবং আরেকটা জিনিস মনে রাখবা, যখন ভেক্টর রাশির অঘূর্ণায়মান হবে, তখন একই সাথে এটা সংরক্ষণশীল, একই সাথে এটা কি, সংরক্ষণশীল। ওকে, আর ঘূর্ণায়মান হইলে অসংরক্ষণশীল হবে। আর ঘূর্ণায়মান হলে কি হবে, অসংরক্ষণশীল। ওকে, একটার একটার বিপরীত, অঘূর্ণায়মান সংরক্ষণশীল, ঘূর্ণায়মান অসংরক্ষণশীল। ওকে, সো হোপফুলি তোমরা এগুলো জানো। ওকে, নেক্সট। সো এবার আমরা নিউটনীয় বলবিদ্যার মানে ম্যাথগুলো করবো। ওকে, সো প্রথম প্রশ্ন দেখো, ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি কত। ওকে, সো প্রথম কথা হচ্ছে আমরা জানি যে কোন একটা বস্তুর রৈখিক গতিশক্তি আমরা কি জানি, ইকে ইজ ইকুয়াল টু কিন্তু হাফ এম ভি স্কয়ার, এটা তো আমরা জানি। এখন এটা আমরা ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করি, হাফ ইজ ইকুয়াল টু এম, এম এর জায়গায় আমরা জড়তার ভ্রামক আই বসাতে পারি, ভি স্কয়ারের জায়গায় আমরা বসাতে পারি ওমেগা স্কয়ার। সো এটাকে যদি আমরা আর একটু ভাঙি ভাঙি, হাফ আই এর জায়গায় বসাতে পারি এম আর স্কয়ার, সরি আর ভাঙে নাই এখানে। ওকে, যেটাকে এম আর স্কয়ার তারপর ওমেগা স্কয়ার, এটাও লেখা যায়, বাট এটা ভাঙে নাই। ওকে, সো এটা কি হচ্ছে অ্যান্সার। ওকে, সো এটা যে আমি প্রশ্ন ব্যাংক সলভ করাইতে গিয়ে কতবার করছি তার হিসাব নেই, তাও তোমাদেরকে আমি ব্যাখ্যা করে দেখিয়ে দিলাম। ওকে, সেটা কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা। ওকে, বস্তুর গতিশক্তি কি, হাফ আই ওমেগা স্কয়ার। ওকে, সো এটা অনেকবার অনেক ইউনিভার্সিটিতে আসছে। ওকে, সো এটা ভুল ভুল করা যাবে না। ওকে, তারপর ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মান কত। ওকে, সো প্রথম কথা হচ্ছে কোনো একটা বস্তুর ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী মান কত হবে, কোনো একটা বস্তু যখন ক্রিয়া করে, সো তার যে প্রতিক্রিয়া হয় নিশ্চয়ই তার মানে বিপরীত দিকেই হবে। ধরো এদিকে ক্রিয়া করছে, তাহলে এদিকেই নিশ্চয়ই প্রতিক্রিয়া হবে। অর্থাৎ তাদের বস্তুদের মধ্যে যে মধ্যবর্তী কোণ একই দিকে হবে না। তারা যেহেতু একই দিকে, যে মানে ক্রিয়া যেদিকে করবে প্রতিক্রিয়াও সেদিকে ঘটবে, তাই না? সো তাহলে তাদের মধ্যে যে মধ্যবর্তী কোণ, এটা হবে 0 ডিগ্রি। ওকে, সো নেক্সট। আচ্ছা, বলতেছে যে একটি কণা 2 মিটার বৃত্তাকার পথে প্রতি মিনিটে 100 বার আবর্তন করে, এর রৈখিক বেগ কত হবে। কি বলছে, এর রৈখিক বেগ কত হবে। ওকে, সো রৈখিক বেগের সূত্র কি আমরা জানি, যে রৈখিক বেগ এর সূত্র কি জানি, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু, ওয়েট, ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। ওকে, সো ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এন ডিভাইডেড বাই টি ইন্টু আর। সো আমরা যদি একটু মান বসাই, আমরা বসাবো 2 × 3.1416 ইন্টু এন কত, এন প্রতি মিনিটে 100 বার আবর্তন করে। ওকে, সো 100 বার আবর্তন করছে। সো এখানে দেখো ভাইয়া, মানগুলা মিনিটে দেওয়া আছে। সো মিনিটে যেহেতু দেওয়া আছে, আমরা মূলত মিনিটেই বসাবো টি এর মান, অর্থাৎ এখানে কিন্তু কত, 1 মিনিট 60 সেকেন্ড বসাবো না। ওকে, আর এর মান কত, 2, আর এর মান কত এখানে, 2। যদি এমন হয়, তাহলে এখানে কত হবে, দেখো ভাইয়া, আমরা এটাকে কিভাবে ক্যালকুলেট করতে পারি। ওকে, সো 2 এর সাথে এটাকে ধরো 3.1416 কে 3 ধরলে হয় 6 পয়েন্ট সামথিং। ওকে, হইলো। সো তারপর এটার সাথে যদি 100-এর সাথে যদি 2 গুণ করি, তাহলে হয় কত, 200। ওকে, সো এটা 200 হইলো। সো 6 দিয়ে গুণে কত, 1200। তার মানে এটা 1200
দশমিক মানে কিছু একটা হবে, ওকে, কারণ যেহেতু আমরা 3.1416 কে 3 ধরছি। ওকে, তো এখানে দেখো মানে অপশনে কি কি আছে। অপশনে দেখো ভাই 1200-র কাছাকাছি একটাই শুধুমাত্র মান আছে, বি নাম্বার যেটা। বাকি একটাও কিন্তু বি এর কাছাকাছি কোনো মান নাই, বি এর কাছাকাছি কোনো মান নাই, তাহলে এভাবে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারো। ওকে, তাহলে অ্যান্সার হবে কি বি নাম্বার। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। তারপর দেখো একটি ঘড়ির কাঁটার কৌণিক বেগ কত হবে। ওকে, সো একটি একটি ঘড়ির ঘন্টার কাঁটার মানে ঘন্টার কাঁটার কৌণিক বেগ। আচ্ছা, কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, 2 পাই এন/টি। নিচে সূত্রটা লেখা আছে, জাস্ট আমরা মানটা তাহলে বসিয়ে দিই। সো একটি ঘড়ির কাঁটার ক্ষেত্রে, সো একবার ঘুরে আসতে, সে একবার ঘুরে আসবে কত সময়, সে 12 ঘন্টায়, একটা ঘন্টার কাঁটা 12 ঘন্টায়, যেহেতু এখানে মিনিটে বলছে আমরা সেকেন্ডে নিব না, জাস্ট 60 দ্বারা মিনিটে নিয়ে যাব, 60 দ্বারা গুণ করে মিনিটে নিয়ে যাব। এন্ড এটাই তো। ওকে, সো এরকম যদি হয়, তারপর মানে 2 পাই এন/টি আমরা বসাইছি। ওকে, সো দেন এখন আমরা এটাকে আমরা গুণ করব, মানে ভাগ দিব। 2/12, এটা হবে 6, তার মানে 6 6 36, তার মানে উপরে হবে পাই/360 রেডিয়ান পার মিনিট। ওকে, রেডিয়ান পার মিনিট, রেডিয়ান পার মিনিট। ওকে, তাহলে অ্যান্সার হবে কত, সি নাম্বার। ওকে, অ্যান্সার হবে সি নাম্বার। তারপর ওকে, একটি রকেট সমবেগে সোজা উপরের দিকে উঠছে, রকেটটি কত ত্বরণে চলছে। ওকে, সো প্রথম প্রথম মনে হবে যে ভাইয়া এই রকেটটি তো যেহেতু সমবেগে চলতেছে, কোথায় গেল, হ্যাঁ, এই রকেটটি যেহেতু সমবেগে চলতেছে, অনেকের মনে হবে যে এটা হয়তো বা কি এর এর মানে সমবেগে চলে তো কি হয়, ত্বরণ শূন্য হয়, এ যেগুলো কি জিরো হয়, তাহলে রকেটের ত্বরণ কত, শূন্য। কিন্তু ভাইয়া এটার ব্যাখ্যাটা এরকম ভাবে আসছে যে ধরো কোনো একটা বস্তুর যে নিট ত্বরণ, এটাকে আমরা কিভাবে নিরূপণ করি, F = m × G+a অথবা G-a, উপরের দিকে উঠলে আমরা G+a দিয়ে হিসাব করি। সো এক্ষেত্রে এটার যে ত্বরণ যেহেতু নাই, মানে ও যখন উপরের দিকে উঠতেছে সমবেগে উঠতেছে, অর্থাৎ এখানে এটা কত, শূন্য, এটা বুঝলাম। বাট এটার যে একটা জি ব্যাক মানে জি আলাদাভাবে জি আছে যেটা সে অতিক্রম করে যাচ্ছে, অর্থাৎ আমরা কি জানি মাটির দিকে জি কাজ করে, তাই না? সো যখন একটা রকেট উপরের দিকে সমবেগে যেতে চাইবে, অবশ্যই তাকে এই জিটাকে মানে অতিক্রম করা, অর্থাৎ -জি মানে বেগ, যেহেতু যদি আমরা নিচে পজিটিভ ধরি উপরেটা নেগেটিভ হয়ে যাবে। ওকে, সো নিশ্চয়ই তাকে একটা একটা ত্বরণ লাভ করে তারপর সমবেগ অর্জন করতে হবে, তাই না? সো এখানে ব্যাখ্যাটা আসলে এভাবে আসছে যে যেহেতু মাটির যে মানে ভূমির যে অভিকর্ষ ত্বরণটা, এটাকে সে কাটাই উঠতেছে, তার মানে কি তার অবশ্যই একটা নির্দিষ্ট নির্ত্বরণ শূন্য। ওকে, সমবেগে চলতেছে নির্ত্বরণ শূন্য, বাট যে তার যে ত্বরণ অবশ্যই আছে, এটা হচ্ছে একটা জি ত্বরণ। ওকে, সো এটা ভেবে ব্যাখ্যা করছে আর কি। সো তোমরা ভাবতে পারো যে যেভাবে ভাবার। ওকে, সো বাট এটার মেইন ব্যাখ্যাটা এভাবে আসছে। ওকে, সো অনেক জায়গায় জিরো অ্যান্সার দেয়া। ওকে, সো যে যেভাবে ব্যাখ্যা করে। ওকে, সো তারপর যদি আমরা একটু দেখি, বলতেছে যে সমঘূর্ণন গতিতে চলমান বস্তুর কি হবে। ওকে, সো প্রথম কথা হচ্ছে ভাইয়া একটা বস্তু বস্তু সমঘূর্ণন গতিতে, অর্থাৎ একটা বস্তু ঘুরতেছে। সো ঘুরতে থাকলে আমরা কি জানি, একটা বস্তুর বেগ চেঞ্জ হয়, একটা বস্তুর বেগ ডেল ভি এর মান কি হবে, চেঞ্জ হবে। তাহলে বলতেছে বেগের মাত্রা পরিবর্তনশীল। এখন বেগের মাত্রা তো পরিবর্তন হওয়ার কিছু নেই, বেগ না হয় পরিবর্তিত হয়, বেগের মাত্রা তো পরিবর্তন হওয়ার কিছু না, বেগের মাত্রা তো সেমই থাকে। তারপর বেগ সর্বদা সমান। আচ্ছা, বেগ তো সর্বদা সমান না, কারণ বেগ যখন দিক চেঞ্জ হওয়া, বেগের মানে দিক চেঞ্জ হওয়া মানে কি বেগও চেঞ্জ হয়। ওকে, সো বেগ তো দিকের উপর নির্ভরশীল, তাই না? সো তারপর সময়ের পরিবর্তনের সঙ্গে দ্রুতির পরিবর্তন ঘটে। এখন দ্রুতি তো দিকের উপর নির্ভরশীল না, দিক পরিবর্তিত হতে পারে, তাই বেগ চেঞ্জ হয়। কিন্তু দ্রুতি তো মানে বেগের উপর নির্ভরশীল না, তার মানে দ্রুতি তো সেম থাকার কথা, তাহলে ডি নাম্বার অ্যান্সার হবে। সো অর্থাৎ দ্রুতি সর্বদা সমান থাকে, বেগ চেঞ্জ হয় অর্থাৎ, কিন্তু দ্রুতি অলওয়েজ কি থাকে, সমান থাকে। ওকে, সো নেক্সট। আচ্ছা, বলতেছে 100 মিটার ব্যাসার্ধ এর বৃত্তাকার পথে কোনো মোটর সাইকেল আরোহী উলম্বের সাথে 14.6 ডিগ্রি হেলে সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারে। ওকে, সো তোমরা জানো ব্যাংকিং কোণের ক্ষেত্রে দুইটা মাত্র সূত্র, একটা হচ্ছে tan θ = V²/RG, V²/R এটাই বেশি লাগে। আবার আরেকটা সূত্র আছে H/X অথবা H/D, যে যেভাবে মনে রাখো। এখন এখানে মূলত যে ফার্স্ট পার্টটুকু কাজে লাগবে। ওকে, সো আমি এখানে করে দেখাইতেছি না কেন, কারণ এই ম্যাথটা ক্যালকুলেটর দিয়ে করা লাগবে, কারণ এখানে যে কোণের মান এটা 14.6 বলা আছে। ওকে, কোণের মান মানে 14.6 বলা আছে। সো তাই এটা কখনো মানে হাতে করা যাবে না, তোমরা জাস্ট সূত্রটা জেনে রাখবা, সূত্রটা জেনে রাখলে আর প্রসেসটা জেনে রাখলে হয়ে যাবে। ওকে, tan θ = V²/RG দিয়ে এটা করতে হবে, ক্যালকুলেটর সহজে করা যায়। ওকে, সো দেন দেখো নিচের কোনটি বলের ভ্রামকের মাত্রা সমীকরণ। ওকে, সো প্রথম কথা হচ্ছে বলের ভ্রামক মানে আমরা কি কি বুঝি, বলের ভ্রামক মানে আমরা বুঝি হচ্ছে F×R। ওকে, সো এফ এর মাত্রা কি, এফ এর মাত্রা হচ্ছে ml, T ইনভার্স 2
ইন্টু, এখন তাহলে আর কি হবে, আর মানে হচ্ছে একটা লেন্থ জাস্ট গুণ হবে। যদি একটা লেন্থ গুণ দিই তাহলে হবে ml টু টি ইনভার্স টু। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো, তাহলে অ্যান্সার হবে এ নাম্বার। তারপর দেখো, একটি চাকার ভর 10 কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ 0.5 মিটার, এর জড়তার ভ্রামক কত? ওকে, সো জড়তার ভ্রামকের সূত্র আমরা কি জানি? জড়তার ভ্রামকের সূত্র জানি, আই ইজ ইকুয়াল টু, জড়তার ভ্রামক ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার। ওকে, সো এখানে এম এর মান কত দেওয়া আছে? 10 কেজি। কে এর মান কত দেওয়া আছে? 0.5 এর স্কোয়ার। ওকে, 0.5 এর স্কোয়ার যদি হয় তাহলে আমরা জানি 10 × 1/, এটাকে এভাবে লেখা যায়, সো না সরি, আমি একটু আগে করে ফেলতেছি। ওকে, সো এটাকে লেখা যায় কি 0.25। ওকে, এটা লেখা যায়। সো এটা বোঝাই যেতেছে এটা কত হবে, 10 দ্বারা 0.25 গুণ দিলে 2.5। 2.5, তাহলে অ্যান্সার হবে কি সি নাম্বার 0.25। অ্যান্সার হবে সি নাম্বার 2.5। ওকে, সো তাহলে আমরা এখন নেক্সট অঙ্কে যাব। ওকে, তাহলে নিউটনিয়ান বলবিদ্যা এখানেই শেষ। এবার আমরা কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়ের প্রশ্নসমূহ সমাধান করব। প্রথম প্রশ্ন দেখো ভাইয়া, খুবই কমন একটা প্রশ্ন এসেছে যে 60 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় এর গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে? ওকে, সো আমরা জানি এটার ক্ষেত্রে একটা খুবই কমন একটা সূত্র আছে। ওকে, সো আমরা কিভাবে করতে পারি ভাইয়া? দেখো ভাইয়া, এখানে আমাদেরকে বলছে যে গতিশক্তি বিভব শক্তির 3 গুণ। কি বলছে? গতিশক্তি বিভব শক্তির 3 গুণ। এই গতিশক্তিটা যে বিভব শক্তির 3 গুণ। মনে রাখবো, কোনো জায়গায় যদি ইকে ইপি এর দেয়া থাকে, অর্থাৎ গতিশক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইকে দ্বারা। গতিশক্তিকে আমরা ইকে দ্বারা প্রকাশ করি, এবং এটা হচ্ছে কি ইপি, তাই না, বিভব শক্তি। সো কোনো জায়গায় যদি ইকে ইপি এর, অর্থাৎ ইকে ইপি এর নির্দিষ্ট একটা গুণ দেয়া থাকে, তাহলে একটা আমরা সূত্র ইউজ করতে পারি। ওকে, সেই সূত্রটা হচ্ছে এইচ এর ক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল টু, ওকে সো সরি, এক্স ইজ ইকুয়াল টু, ওকে, সো এইচ দ্বারা তো আমরা দূরত্ব বুঝাই, তাই না? সো এক্স ইজ ইকুয়াল টু, অর্থাৎ কোথায়, এইচ ডিভাইডেড বাই এন প্লাস এর 1। ওকে, সো এখানে কি বলছে দেখি ভাইয়া, গতিশক্তি বিভব শক্তির 3 গুণ, অর্থাৎ ইকে এপি এর 3 গুণ। তাহলে এখানে এন এর মান হবে 3, এটা হবে কি এন এর মান, তাই না? এটা যদি এন এর মান হয় তাহলে এইচ, এখানে এইচ কত দেওয়া আছে? 60 মিটার। এইচ যদি 60 মিটার দেওয়া থাকে, এন হচ্ছে 3 প্লাস এর 1, তাহলে কি হবে 60 ডিভাইডেড বাই 4। আমরা জানি 4×15 কত? 45, তার মানে ইজ ইকুয়াল টু কত? 15 মিটার। ওকে, সো বি, তাহলে অ্যান্সার হবে কি বি। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। এখন পরীক্ষায় অনেক সময় মানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয়, গতিশক্তি বিভব শক্তির মানে কত গুণ এটা না বলে বলে যে বিভব শক্তি গতিশক্তির এত গুণ। ওকে, এটা অনেক ক্ষেত্রে বলে। তারপর আবার বলে কি, যে বিনা বাধায় পড়তে দিলে যে মানে নিচ থেকে উচ্চতাটা মানে অতিক্রম করতে বলে। ওকে, সো আমরা যে এই যে এই এক্সটা নির্ণয় করলাম, এই যে এক্সটা নির্ণয় করলাম, অনেক ক্ষেত্রে বলছে বিনা বাধায় পড়তে দিলে এর গতিশক্তি বলছে কোথায় এর গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। ওকে, সো এটা না বলে বলে কি, আমাদের যে বিভব শক্তি গতিশক্তির কত গুণ হবে, এবং এক্সটাকে পাল্টে দেয়, অর্থাৎ নিচ থেকে চিন্তা না করে বলে, মানে উপর থেকে চিন্তা না করে বলে যে নিচ থেকে কতটুকু উঁচুতে। ওকে, সো এভাবে মানে পাল্টে দেয়। তোমরা একটু সেই প্রশ্নগুলো একটু দেখে রাখবা। ওকে, সো খেয়াল রাখবা প্রথমত যে গতিশক্তি বিভব শক্তির বলছে কিনা, নাকি বিভব শক্তি গতিশক্তির বলছে। ওকে, দুই ক্ষেত্রে কিন্তু দুইটা সূত্র। ওকে, সো তোমরা একটা ট্রিক্স করতে পারো। ধরো বললো যে বিভব শক্তি গতিশক্তির 3 গুণ, সাপোজ এরকমই বললো যে বিভব শক্তি ইপি এইটা কি গতিশক্তির 3 গুণ, অর্থাৎ তাহলে এটা এরকম হবে না 3 ইকে। সো তোমরা জাস্ট কি করবা, এটাকে ইন্টারচেঞ্জ করে দিবা। ইন্টারচেঞ্জ করে তাহলে মানে ইন্টারচেঞ্জ করবা কেন? কারণ অলওয়েজ গতিশক্তি বিভব শক্তির যত গুণ হবে এটা যদি হিসাব করো, তবেই তোমাদের এই সূত্রটা খাটবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস 1, এই সূত্রটা খাটবে। না হলে কিন্তু সূত্রটা একটু চেঞ্জ হয়ে যায়। ওকে, অনেকে ওইটাও মনে রাখে। সো আমি একটাই মনে রাখা প্রেফার করব। কি মনে রাখা প্রেফার করব? আবার বলতেছি, গতিশক্তি বিভব শক্তির যত গুণ হবে সেইটা সবসময় মনে রাখবো, অর্থাৎ সবসময় গতিশক্তিকে বিভব শক্তির মানে আন্ডারে রাখবো, অর্থাৎ বিভব শক্তির সাথে গুণটা রাখবো, বিভব শক্তির সাথে অলওয়েজ কি রাখবো, এনটা রাখবো। ওকে, সো এই প্রশ্নটা অনেক বেশি মানে আসে, এই জন্য আমি একটু বেশি সময় নিয়ে বলতেছি। সো হোপফুলি তোমরা বুঝতে পারছো। ওকে, সো এরকম প্রশ্ন আসলে যেন আর ভুল না হয়। ওকে, সো এরপর দেখি ভাইয়া, 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? ওকে, প্রথম কথা হচ্ছে এটা মুখস্থ রাখা উচিত যে 1 কিলোওয়াট ঘন্টা সমান 3.6 × 10⁻⁶ জুল। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা একটু ব্যাখ্যা দেখতে চাই। ওকে, সো আমরা বলতেছি যে 1 হ্যাঁ, কিলো ওয়াট আওয়ার, এটা বলতে আমরা কি বুঝি? 1 কিলো মানে কি? সো 1000 1000 ওয়াট আওয়ার,
আর ওয়াট আওয়ার মানে হচ্ছে ঘন্টা, অর্থাৎ ঘন্টাকে আমরা এই যে জুলে যখন প্রকাশ করি তখন সেকেন্ড পর্যন্ত নিতে হয়, তাই না? তো 1000 ইন্টু আমরা জানি 3600 সেকেন্ড দ্বারা গুণ করলে আমরা 36, অর্থাৎ 60 × 60, তার মানে কি 3600, অর্থাৎ তখন এটাকে আমরা কোথায় পাবো? জুলে পাবো। ওকে, তখন আমরা জুলে পাবো। জুলে যদি পাই, তখন এখানে দেখো ভাইয়া, 3.6 ইন্টু 10³ ইন্টু 10³ আমরা লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি 3.6 ইন্টু 10⁶ ওকে, সো এইভাবে আসে আর কি। সো তোমরা এটা মুখস্থ রাখতে পারো, কারণ এটা অনেক বেশি বেশি আসে, আসে যেন সহজে খুব কম সময়ে দাগাইতে পারো। 3.6 ইন্টু 10⁶ জুল। ওকে, নেক্সট। ভূমি থেকে 2 মিটার উচ্চতায় 4 নিউটন ওজনের একটি বস্তুকে 2 সেকেন্ড ধরে রাখতে কাজের পরিমাণ কত? ওকে, সো আমরা কাজ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি কি? পিটি। ওকে, সো এটা যদি আমরা জানি, তারপর আমরা লিখতে পারি কি? পি ইজ ইকুয়াল টু এমজিএইচ, এমজিএইচ ডিভাইডেড বাই টি, এমজিএইচ ডিভাইডেড বাই টি, পি ইজ ইকুয়াল টু, এবং সাথে আমরা কি জানি? টি। ওকে, সো ওয়েট, সাথে আমরা টি, তাহলে এইটি, এইটি কাটা, তাহলে এখানে শুধু কনসিডারেশন আসবে কি? এমজিএইচ। এখানে এম এর মান কত? এম এর মান, এমজি এর মান একসাথে দেওয়া আছে 40 নিউটন, এমজি এর মান 40 নিউটন, এবং এইচ এর মান হচ্ছে 2 মিটার, তাহলে অ্যান্সার হবে কত? 80 জুল। ওকে, তাহলে অ্যান্সার হবে সি নাম্বার। ওকে, সো হোপফুলি এটা তোমরা বুঝতে পারছো কিভাবে করছি। ওকে, প্রথমত আমরা পি এর সূত্র খাটাবো। পি ইজ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড বাই টি, অর্থাৎ মানে সরি, এখানে প্রথম ডাব্লিউ মূলত আমরা বের করতেছি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি টি, পি এর জায়গায় এম জি এইচ ইন্টু টি, টি টি কাটা যাবে, তারপর এম জি জায়গায় এখানে দেওয়া আছে কত? 40, এটা যদি কাটা যায়, 40 × 2 ইজ ইকুয়াল টু কত? 80 জুল। ওকে, 80 জুল, হোপফুলি তোমরা বুঝতে পারছো। ওকে, সো সি নাম্বার। ওকে, সো নেক্সট দেখো, একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 20 মিটার এবং বেশ কত? 2 মিটার। একটি পাম্প 24 মিনিটে কুয়াটিকে পানি শূন্য শূন্য করতে পারে। পাম্পটির অশ্ব ক্ষমতা কত? ওকে, সো প্রথম কথা হচ্ছে এটা ম্যাথটা ক্যালকুলেটর দিয়ে করতে অনেক বেশি ইজি, হাতে করা বেশ কষ্টকর। ওকে, সো আমরা একটু জাস্ট এটার যে বেসিক সূত্রটুকু এটা একটু দেখে রাখবো, যাতে এই টাইপের যদি সহজ ক্যালকুলেশন দেয় তাহলে আমরা করতে পারি। ওকে, সো দেখো ভাইয়া, প্রথম কথা হচ্ছে ভাইয়া, বলতেছে যে পানিটির পাম্পটির অশ্ব ক্ষমতা, ক্ষমতা জানতে চাইছে। সো ক্ষমতা যখন কোনো কিছু জানতে চায়, সো ক্ষমতা মানে কি? পাওয়ার, মানে পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি। ওকে, বুঝলাম। সো ডব্লিউ ইজ ইকুয়াল টু কি জানি আমরা? এম জি এইচ ডিভাইডেড বাই টি। ওকে, সো এটা যদি লিখতে পারি, সো এম ইজ ইকুয়াল টু কি জানি আমরা? তোমরা কি জানো যে রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি? তার মানে লেখা যায় কি? এম ইজ ইকুয়াল টু রো ভি, এটা লেখা যায়। ওকে, এম ইজ ইকুয়াল টু রো ভি। সো এম এর জায়গায় আমরা রো আর ভি বসাবো, রো আর ভি বসাবো এম এর জায়গায়, তারপর জিএইচ এগুলো বসাবো। ওকে, ডিভাইডেড বাই টি। ওকে, সো তারপর আমরা যদি বলি রো লিখলাম, বাট ভি এর মান তো এখানে দেওয়া নাই, তাহলে ভি কে আমরা আবার এখানে একটা কুয়ার যে আয়তন, এই আয়তনটাকে আমরা কিভাবে লিখতে লিখতে পারি? সো কুয়ার আয়তনটা, কুয়া কি একটা সিলিন্ডার আকৃতির না? কুয়া তো একটা সিলিন্ডার আকৃতির, একটা সিলিন্ডার আকৃতির আয়তন কি হয়? পাই আর স্কোয়ার এল, পাই আর স্কোয়ার এল। ওকে, সো তাহলে এখানে ভি এর মান কি হবে? পাই আর স্কোয়ার এল। ওকে, সো পাই আর স্কোয়ার এল ইন্টু জি, তারপর এইচ। সো দেখতেই পাইতেছো অনেক বড় হইতেছে। সো তারপর টি। ওকে, সো এবার তোমরা মানগুলা বসাবা। জাস্ট এখানে মনে রাখবা সবগুলোর মান ঠিকঠাক বসাবা, বাট এইচ এর মানটা কিন্তু এখানে গড় মান বসে। এইচ এর মান কি হবে? এখানে গড় মান বসে। গড় মান কিরকম? এখানে গভীরতা দেওয়া আছে কি 20 মিটার না? সো তোমরা কি করবা, যে 20-এর অর্ধেক অর্থাৎ 20 ডিভাইডেড বাই যে 2 হলে যা হয়, অর্থাৎ 10 এটা বসাবা। 10, 20 ডিভাইডেড বাই 10 হলে যা হয়, অর্থাৎ মানে 20 ডিভাইড বাই 2 মানে 10। ওকে, সো তোমরা জানো যে গড় মান এখানে বসাতে হয়। ওকে, সো 1/3 বললে তো জানো যে এগুলো মূলত হিসাব হয় কিভাবে। ওকে, মানে একটা কুয়ার যখন বলে তখন মূলত হিসাব হয় কেমনে? ধরো তোমাকে বললো যে কুয়াটি অর্ধেক পূর্ণ আছে, অর্ধেক পূর্ণ বলে তুমি মূলত কি কি নাও জানো? যে এখানের যে উচ্চতা, এখানের একটা মান নাও, এখানের একটা মান নাও, আর এই দুইটা মানকে ধরো, এটা হচ্ছে H1, এটা হচ্ছে কত? H2। তুমি যদি মান নাও, মান নেওয়ার পর গভীরতার মান নেওয়ার পর তুমি H1 প্লাস H2 দুইটাকে ভাগ দাও। ওকে, জাস্ট ভাগ দিলে যে গড় মানটা পাও সেটা। সো আমি কি বলতেছি, জাস্ট গড় মানটা নিব। সো এখানে যেহেতু জাস্ট 20 মিটার গভীরতা দেওয়া আছে, তার মানে আমরা একেবারে উপর থেকে একটা মান নিই। তখন কি করি আমরা? একেবারে উপর থেকে একটা মান নিই।
একেবারে মানে যেহেতু 20 মিটার গভীরতা, তাহলে উপর থেকে একটা মান নেই, নিচ থেকে একটা মান নেই। সো উপরের মানটা কত গভীরতা, উপরের মানটা হচ্ছে 0 মান, এবং নিচের মানটা কত 20, যেহেতু একেবারে নিচ থেকে নেই আমরা 20, এবং এটাকে 2 দ্বারা ভাগ দিলে আর পাই হচ্ছে কত 10। সো এইভাবেই আসলে মূলত মানে ম্যাথগুলো হয়ে থাকে আর কি। সো এই জন্য আমরা শূন্যটাকে আর লিখি না, সরাসরি গড় মানটা মানে অর্ধেক বসিয়ে দিই। ওকে, সো তোমাদের কাজ হবে এখানে মানে মানটুকু বসিয়ে ম্যাথটা সরাসরি মানে করে ফেলা। ওকে, সো এটা একটু ম্যাথটা একটু বড় হবে, তোমরা মানগুলো বসিয়ে ট্রাই করবা। ওকে, সো এটার অ্যান্সার হবে 5.673 হর্স পাওয়ার। ওকে, এখন যে মানটা বের হবে এটাকে আবার আমরা আমরা জানি 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 জুল। ওকে, সো তোমরা 46 ওয়াট। ওকে, সো সেটা দিয়ে তোমরা আবার ভাগ দিবা। ওকে, সো হোপফুলি মানে ওয়াটটাকে আমরা 746 দ্বারা আমরা ভাগ দিব, তখন আমরা হর্স পাওয়ার পাবো। ওকে, সো হোপফুলি তোমরা বুঝতে পারছো কিভাবে করতে হয়, জাস্ট প্রসেসটুকু জেনে রাখলাম। দেন, প্রতি সেকেন্ডে 10 লিটার পানি 10 মিটার উপরে তোলার জন্য অন্তত কত ক্ষমতার পাম্প দরকার? ওকে, সো প্রথমে দেখো ভাইয়া, এখানে কত ক্ষমতার পাম্প দরকার বলতেছে। ওকে, তার মানে ক্ষমতা পি ইজ ইকুয়াল টু ডব্লিউ/টি। পি ইজ ইকুয়াল টু ডব্লিউ/টি। ওকে, সো ডব্লিউ ইজ ইকুয়াল টু কত, mgh, আমরা একটু কি করে আসলাম, mgh/টি। তাহলে mgh কত, এখানে m কত? আচ্ছা, তোমরা জানো কিনা যে পানির ক্ষেত্রে 1 লিটার ইজ ইকুয়াল টু 1 কেজি, পানির ক্ষেত্রে 1 লিটার ইজ ইকুয়াল টু 1 কেজি, 1 ml ইজ ইকুয়াল টু 1 গ্রাম ধরা হয়, তাহলে এখানে m এর মান কত হবে 10, m এর মান হবে 10, আর জি এর মান কত হবে 9.8। ওকে, 9.8, এবং ইয়া কত, এইচ কত, 10 মিটার উপরে, এবং নিচে কত, টি বলছে কি প্রতি সেকেন্ডে, তো 1 সেকেন্ড এটা কোনো কনসিডার করা লাগবে না। তাহলে কি হলো, 980 হবে তাহলে অ্যান্সার। ওকে, 980 হচ্ছে অ্যান্সার। দেন, কোন রাশি দুটির একক ও মাত্রা নেই? ওকে, সরি, একক ও মাত্রা একই। সো আমরা জানি কাজের মাত্রা এবং শক্তির মাত্রা একই, কারণ কি কাজের মাত্রাও জুল, শক্তির মাত্রাও কি জুল। ওকে, সো তারপর সেকেন্ডটা দেখো, কাজ ও ক্ষমতা সেম না, অবশ্যই না, কারণ কাজের একটা ক্ষমতার একক কি ওয়াট, কাজের একক জুল। তারপর ক্ষমতা শক্তি, ক্ষমতার একক ওয়াট, শক্তির একক জুল। বল টর্ক একটা রৈখিক আর একটা কৌণিক, সো সেম না। ওকে, সো দেন, কত উচ্চতা থেকে পানি পড়লে পানি একটি টারবাইনের চাকার উপর 30 মিটার/সেকেন্ড বেগে পড়বে? ওকে, সো এখানে আমাদেরকে বলতেছে কত উচ্চতা থেকে আমাদেরকে পানি পড়বে মূলত। ওকে, সো আমরা জানি কি যে টারবাইনের চাকার উপর কত বেগে পড়বে। ওকে, সো উচ্চতা, সো উচ্চতার যে সূত্রগুলো আমরা জানি যে, ধরো আমরা জানি কি বে- বেগ দেওয়া আছে না, তো বেগের সাথে উচ্চতার একটা সম্পর্ক আমরা যদি বলি, আমরা বলতে পারি v² = u², যেহেতু উপর থেকে পড়তেছে, u² + 2gh। ওকে, সো প্লাস 2gh। ওকে, সো এখানে যেহেতু উপর থেকে পড়তেছে, ইউর মান কত, 0, এবং তাহলে ভি এর মান কত দেওয়া আছে 30, ভি এর মান কত দেওয়া আছে 30²। ওকে, 30²। তাহলে এখানে নিচে কি হবে, যেহেতু আমরা শুধুমাত্র কত উচ্চতা থেকে বের করবো, তাহলে নিচে হবে 2 × জি এর মান 9.8। ওকে, সো ইজ ইকুয়াল টু কত হবে, এইচ। ওকে, সো এটা যদি হয় কি হবে, এইচ, ওয়েট সামহাউ, এইচ। ওকে, সো দেন 30² কত হলে 900, ইজ ইকুয়াল টু, আমরা 9.8কে 10 ধরতে পারি। ওকে, সো না ধরেও করা যায়, তো ধরলাম 10। ওকে, সো 10 ধরলাম। এখন 900কে 2 দ্বারা ভাগ দিলে হয় কত, 45। 900কে 2 দ্বারা ভাগ দিলে হবে, ওয়েট, ল্যাগ করতেছে, আচ্ছা, 45, মানে অর্থাৎ 450। 450 / কত, 10 ধরছি আমরা, যদি আমরা এটাকে 10 ধরি তাহলে এখানে 45 হয়। সো এটা তো পুরোপুরি 10 না, তার মানে 45-এর পর কিছু একটা তো থাকবে, তাই না? 45-এর পর কিছু একটা থাকবে, তো বুঝতেই পারতেছো তুমি যে 45-এর পর কিছু একটা থাকবে, তার মানে 45.9 হবে। ওকে, সো হোপফুলি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো, সি নাম্বার হবে অ্যান্সার। ওকে, সো তাহলে তাহলে নেক্সট দেখো ভাই, এখানে বলছে কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হবে। তো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমাকে বলে দিবে যে কাজের পরিমাণ সর্বোচ্চ কখন হবে, সর্বনিম্ন কত কখন হবে। তো আমরা মনে রাখবো যখন 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি হলে কাজের পরিমাণ হবে সর্বোচ্চ। ওকে, সো যখন 0 ডিগ্রি হবে তখন কাজের পরিমাণ সর্বোচ্চ হবে। কারণ কি, আমরা জানি কি W = F(s)(cos θ), cos θ। এখন ভাইয়া, এফএস তো মানে সেমই থাকে, সো cos θ, সো cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান কত 1। আর যখন 1ই হচ্ছে মানে সাইন এবং কজের কি সর্বোচ্চ মান,
তাহলে কি হবে? সর্বোচ্চ মান কখন আসবে? যখন কস 0 ডিগ্রি। ওকে, তো এখানে বলছে কাজের পরিমাণ সবচেয়ে বেশি কখন হবে? যখন কস 0 ডিগ্রি, এগুলো তোমরা জানো। তারপর দেখো বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজের পরিমাণ শূন্য? সো কাজের পরিমাণ শূন্য হবে যখন কস 90 ডিগ্রি হবে। কারণ কি? কস 90 ডিগ্রির মান কত? কস 90 ডিগ্রির ভ্যালু কত? শূন্য। কস 90 ডিগ্রির ভ্যালু কত? শূন্য। আচ্ছা বলো তো কস 180 ডিগ্রির ভ্যালু কত? কস 180 ডিগ্রি অর্থাৎ মানে বিপরীত দিকে ক্রিয়া করবে, অর্থাৎ কস 180 ডিগ্রির ভ্যালু কত? -1। ওকে, সো এগুলো একটু মনে রাখবে। ওকে, বলো তো সাইন 90 ডিগ্রি ভ্যালু কত? সাইন 90 ডিগ্রি ভ্যালু 1, সাইন 0 ডিগ্রি ভ্যালু কত? শূন্য। ওকে, সো এগুলো একটু খেয়াল রাখবা, ভাইস ভার্সা, কজ আর সাইন, ভাইস ভার্সা। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। ওকে, সো 90 ডিগ্রি। ওকে, সো এখানে কিন্তু ঋণাত্মক কাজও বলতে পারতো। ঋণাত্মক কাজ হলে 180 ডিগ্রি হইতো। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো, এইগুলো খেয়াল রাখবা। আচ্ছা, এবার মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টারের এমসিকিউ গুলো সলভ করবো। বলছে যে ভূপৃষ্ঠ হতে কত উঁচুতে জি এর মান ভূপৃষ্ঠের 1/8 অংশ হয়। ওকে, সো আমরা যদি বলি যে আমরা জানি কি যে জি প্রাইম, ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 + h/r এর ইনভার্স টু। ওকে, সেটা হচ্ছে সূত্র, আমরা জানি। আমি আমার আগের ভিডিওতে এর ব্যাখ্যাটাও দেখাইছি অন্য একটা ভিডিওতে। আচ্ছা যাই হোক, তোমরা হোপফুলি তোমরা এটা জানো। ওকে, সো এখন কথা হইতেছে যে আমরা এটাকে লিখতে পারি না জি প্রাইমের মান কত? এখানে 1/8 অংশ হবে, অর্থাৎ 1/8 অংশ, 1/8 জি হবে। এবং ওই পাশে যেটাকে এই পাশে নিয়ে আসলাম। ওকে, সো তারপরে আমরা 1 + h/r ইন্টু √/-2। ওকে, সো আমরা যদি এবার 1/8 করি, 1/8 করলাম। ওকে, মানে অর্থাৎ কাটাকাটি করলাম, কাটাকাটি করলে এবং এটাকে আমরা লিখতে পারি কি 1 + h/r - 2। ওকে, তো এটা যদি হয়, আমরা একটু ইয়াতে করি, নিচে করি, যে দেখো ভাইয়া, আমরা লিখতে পারি কি 1/8 ইজ ইকুয়াল টু 1 + h/r ইনভার্স 2। আচ্ছা, আমরা যদি উভয় পাশে উল্টে দিই তাহলে এই পাশে থাকে কত? 8, আর ওই পাশে থাকবে কত? যে 1 বাই, ওই পাশে থাকবে 1 + 1 + h/r এর হোল স্কোয়ার। সো স্কোয়ারটাকে যদি আমরা ওই পাশে নিই তাহলে হয়ে যাবে রুট, আর 8কে যদি আমরা রুট করি তাহলে হবে 2 √2। সো 2 √2 ইজ ইকুয়াল টু 1 + h/r। এখন আমরা ওয়ানকে আবার ওই পাশে নিতে পারি, অর্থাৎ আমরা যদি h/r কে এক পাশে রেখে ওয়ানকে আমরা ওই পাশে নেই, অর্থাৎ 2 √2, অর্থাৎ 2 √2, কে আমরা কি লিখতে পারি? 1.4। আর ওয়ানটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, নিয়ে আসলাম, তারপর টুটাকে, টু এর সাথে যদি আমরা গুণ করি, 2.4 × 2 = কত? 8, 2.8 - 1। ওকে, তাহলে এটা যদি করি তাহলে হয়, দেখো ভাইয়া, 1.8। তার মানে এখানে যদি একটু আমরা দেখাই, সুতরাং h/r ইজ ইকুয়াল টু 1.8। সুতরাং ইজ ইকুয়াল টু কত? 1.8। ওকে, সো হোপফুলি তোমরা বুঝতে পারছো যে কিভাবে হয়েছে ম্যাথটা। ওকে, সো তোমরা জাস্ট সূত্রটা মনে রাখলে করতে পারো। ওকে, সো তাহলে অ্যান্সার হবে কি? সি নাম্বার। অ্যান্সার হবে কি? সি নাম্বার। ওকে, সো তারপর দেখো, পৃথিবী পৃষ্ঠে পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগের মান কত? সো আমরা জানি পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগের মান কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, এটা কিন্তু কিলোমিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড কিন্তু না। খেয়াল রেখো, 11.2 কিলোমিটার পার সেকেন্ড অথবা 7 মাইল পার সেকেন্ড। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। তারপর নেক্সট। ওকে, সো দেন বলছে পৃথিবীর ভরের সঠিক সমীকরণ কোনটি? সো এই সূত্রগুলো দেখে আমার একটা সূত্রের কথা মনে পড়ে, যে জি ইজ ইকুয়াল টু GM/r²। এই সূত্রটা কিন্তু মানে এগুলোর সাথে মিল আছে। ওকে, সো আমাদেরকে এমটাকে এক পাশে রাখছে, এমটাকে যদি আমরা এক পাশে রেখে বাকিগুলোকে ওই পাশে নিয়ে যাই তাহলে হবে G × r²/জি, জাস্ট উল্টে যাবে। ওকে, সো এটা কোনটার সাথে মিল আছে? এটা আছে বি নাম্বারটার সাথে মিল। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। ওকে, নেক্সট। আচ্ছা, এবার আমরা পদার্থের গাঠনিক ধর্মের ম্যাথগুলো সলভ করব। ওকে, সো একটি তারের ব্যাসার্ধ দ্বিগুণ হলে এর ইয়ং গুণাঙ্কের মান কত হবে? ওকে, সো মনে রাখবো আমাদের ইয়ং গুণাঙ্কের মান কিন্তু তারের ব্যাসার্ধ কমাও বাড়াও, দৈর্ঘ্য কমাও বাড়াও তার উপর নির্ভর করে না। ইয়ং গুণাঙ্কের মান শুধুমাত্র শুধুমাত্র তারের কি তার দিচ্ছ, অর্থাৎ তারের প্রকৃতি বা উপাদানের উপর নির্ভর করে। ওকে, সো এখানে ইয়ং গুণাঙ্কের মান অপরিবর্তিত থাকবে, এটা কিন্তু ঢাবিতেও আসছে। ওকে, সো তামার পয়জনের অনুপাত কত? ওকে, সো তামার পয়জনের অনুপাত, এটা একটু মুখস্থ জিনিস। এটা হচ্ছে 0.33, যেহেতু একটা ধাতব পদার্থ তাই এটা কি 0.33। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো, তামার পয়জনের অনুপাত 0.33। ওকে, তারপর একটি কাঁচ পৃষ্ঠের উপর পানি ঢাললে
তা যতটা ছড়ায় দুধ ততটা ছড়ায় না, এর কারণ কি? সো আমরা তো জানি যে কোনো একটা বস্তুর যে, ধরো কোনো একটা ফোঁটা তরল বিন্দু, এই তরল বিন্দুটা সবসময় মানে গোলাকার হয়ে থাকতে চায়। এই যে গোলাকার হয়ে একটা জায়গায় থাকতে চায়, এটার কারণ কিন্তু ভাইয়া পৃষ্ঠটান। এটার কারণ কি ভাইয়া? পৃষ্ঠটান। যখন দেখবে তুমি এটা মানে ভেঙে চুরে বিক্ষিপ্ত হয়ে গেছে, তার মানে এটার পৃষ্ঠটান কমে গেছে। সো এটা যা হয় কি দুধের ক্ষেত্রে, তাই না? সো মানে দুধের ক্ষেত্রে আরো এটা মানে ঘন থাকে, দুধটা আরো বেশি কনসাইজ থাকতে চায়। সো এই জন্য বলতেছে যে একটি কাঁচ পাত্রে পানি ঢাললে তা যতটা ছড়ায়, দুধ ততটা ছড়ায় না। কারণ কি? দুধের পৃষ্ঠটান ইয়ার মতো না, পানির মতো না। ওকে, সো এটার কারণ কি? পৃষ্ঠটান। ওকে, সো হোপফুলি তোমরা বুঝতে পারছো। ওকে, পৃষ্ঠটানের কারণে দুধ আর পানি ভিন্ন রকম ছড়ায়। ওকে, সো নেক্সট। আচ্ছা, তারপরে এবার আমরা পর্যায়বৃত্তিক গতির ম্যাথগুলো সলভ করব। এখানে বলছে, দেখো ভাইয়া, প্রথম প্রশ্ন, মহাকাশে একজন নভোচারীর কাছে একটি সরল দোলকের দোলনকাল কত হবে? ওকে, সো একটি সরল দোলকের দোলনকাল হবে টি ইজ ইকুয়াল টু 2π√L/g। ওকে, সো এখানে বলছে একজন মহাকাশ চালকের কাছে কি হবে। সো আমরা জানি যে টি সমানুপাতিক √1/g, এটা তো লেখা যায়, তাই না? তো এখানে জি এর মান কত? এখানে জি এর মান কত? শূন্য। কারণ মহাকাশে কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স নাই। আর জি এর মান শূন্য হলে এটা হবে কত? অসীম। এটা হবে কত? অসীম। ওকে, সো একইভাবে আমরা যদি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাই, পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলেও যে এর মান শূন্য, তখনও তার দোলনকাল হবে কি? অসীম। এটা কিন্তু মুখস্থ বলা যায়। ওকে, সো মানে অর্থাৎ স্পেসে গেলে এবং ভূপৃষ্ঠের সেন্টারে কি হয়, আমাদের যে দোলনকাল, এটা কত হয়? অসীম। ওকে, সো এটা তোমাদের একটা মুখস্থ থাকার উচিত। ওকে, সো নেক্সট। বস্তুর কম্পাঙ্ক আরোপিত বস্তুর কম্পাঙ্ক আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্কের সমান হলে কি ঘটবে? ওকে, সো দুইটা বস্তুর কম্পাঙ্ক যদি সমান হয়ে যায়, তাহলে আমরা জানি এখানে ঘটে কি? অনুনাদ ঘটে। এখানে কি ঘটে? অনুনাদ ঘটে। ওকে, সো নেক্সট। আচ্ছা, দুইটি তরঙ্গের প্রতিটির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার করে। যদি একটি থেকে অপরটি 14 সেন্টিমিটার অগ্রগামী হয়, তবে তাদের দশা পার্থক্য কত? ওকে, সো তার মানে দশা পার্থক্য, পথ পার্থক্যের যে সূত্রটি, সেখানে আমাদের এখানে ইউজ করতে হবে। সো আমরা কি জানি যে এখানে দশা পার্থক্য, আমি ভেবে মনে রাখি যে দপা ইজ ইকুয়াল টু 2π/ল্যামডা ইন্টু পপা। ওকে, সো দপা ইজ ইকুয়াল টু 2π/ল্যামডা ইন্টু পপা। সো এটা মূলত বন্দি পাঠশালার আম, মানে একজন ভাইয়া থেকে দেখা। ওকে, সো যাই হোক। সো দেখো ভাইয়া, কি বলতেছি, 2π/ল্যামডা। সো ল্যামডার মান কত এখানে? ল্যামডা হচ্ছে, ওয়েট, 2π/ল্যামডা ডিভাইডেড বাই পপা। ল্যামডাই রাখি আমরা আপাতত, ল্যামডা ইন্টু পথ পার্থক্য। সো এখানে পথ পার্থক্য কত? পথ পার্থক্য হচ্ছে 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার। ওকে, সো এটা যদি আমরা করি, ধরো আহ, দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2π/ল্যামডা ইন্টু পথ পার্থক্য। ওকে, সো এখানে তো ইয়াস কি জানতেছি, তাদের দশা পার্থক্য। ওকে, সো ওয়েট, আচ্ছা, এখানে তরঙ্গের দৈর্ঘ্য দেওয়া আছে। ওকে, সো তরঙ্গের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে 2π। তরঙ্গের দৈর্ঘ্য কি দেওয়া আছে আমাদের? দেখো ভাইয়া, তরঙ্গের প্রতিটির দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। ওকে, সো তরঙ্গের প্রতিটির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ইন্টু 14। ওকে, সো ইজ ইকুয়াল টু, আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি, পাই ডিভাইডেড নিচে হচ্ছে 6, আর এখানে কত? 14। ওকে, এখন যদি আমরা 3 দ্বারা কাটি, 2 ডিভাইডেড বাই কত? 3 দ্বারা, 3 দ্বারা তো যায় না, 2 দ্বারা যায়, তাই না? সো 3, আর নিচে হয় 3, 3 × 6, আর 7 × 14, তাহলে কি হবে? 7π ডিভাইডেড বাই কত? 3। তাহলে এরকম কোনটা মিলে? সো 7π ডিভাইডেড বাই 3, হ্যাঁ, এ নাম্বার। ওকে, সো এই নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট। আচ্ছা, একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ। দ্বিতীয় সরল দোলকের দোলনকাল 3 সেকেন্ড হলে প্রথমটির দোলনকাল কত? এখন সরল সরল দোলকের ক্ষেত্রে আমরা তো জানি টি সমানুপাতিক √L, তাই না? ওই যে সূত্রটা থেকে, টি সমানুপাতিক সমানুপাতিক √L, এটা আমরা লিখতে পারি। এখন আমাদের দোলনকাল বের করতে হবে। কার দোলনকাল? টি 1 এর দোলনকাল। ওকে, সো আমরা যদি T1/T2 লিখি, ইজ ইকুয়াল টু √, আমরা লিখতে পারি L1/L2। সো এখন আমরা আবার কি লিখতে পারি, যে টি 1টাকে যদি আমরা এই পাশে রাখি, ইজ ইকুয়াল টু, এখানে বলছে একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ। ওকে, সো একটির দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, অর্থাৎ L1 এর দৈর্ঘ্য কি? অপরটির দ্বিগুণ। অর্থাৎ আমি যদি বলি যে অপরটির দ্বিগুণ L1 এবং অপরটির যদি হয় L2, এটা লিখলাম। ওকে, যেহেতু বলছে কি যে একটির দৈর্ঘ্য কি? অপরটির দ্বিগুণ, অর্থাৎ অপরটি যা, তার দ্বিগুণ কি? এটা। ওকে, সো
তারপর দ্বিতীয় সরল দোলকের দোলনকাল কত, এখন 3 সেকেন্ড দেওয়া আছে, অর্থাৎ দ্বিতীয় সরল দোলককে T2, এইটার দোলনকাল কত দেওয়া আছে, মানে T2 মানে কত দেওয়া আছে, 3 সেকেন্ড। এটা যদি 3 সেকেন্ড হয় তাহলে L2 আর L2 কাটা, তাহলে √2 ইন্টু 3। এখন √2 মানে কি, √2 আমরা জানি 1.4, এটা একটু মুখস্থ রাখবা, √2 মানে কি 1.4 ইন্টু 3। এখন এটা যদি যদি তুমি গুণ করো এটার সাথে তাহলে আসবে কত, 4.24। ওকে, 4.24। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। ওকে, সো অ্যান্সার হবে সি নাম্বার। নেক্সট। আচ্ছা, একটি সরল দোলকের দোলনকাল 8 সেকেন্ড হলে এর কম্পাঙ্ক কত হবে? আচ্ছা, কম্পাঙ্কের সাথে কোনো বস্তুর দোলনকালের সম্পর্কে আমরা জানি যে কম্পাঙ্ক F = 1/t। সেখানে বলছে যে দোলনকাল 8 সেকেন্ড হলে, এখন দোলনকাল বলে বলে দেওয়া আছে, তার মানে 1/8, টি এর জায়গায় আমরা 8 বসাইছি। সো আমরা কি জানি যে ধরো এটাকে আমরা কি লেখা যায়, মানে এটা অনেকে এইভাবেই পারে, বাস যদি ভেঙে দেখাই যে এটাকে 1/4 × 2 লেখা যায় না। সো 1/4 মানে কত, 1/4 হচ্ছে আমরা যদি বলি যে এটা হচ্ছে কত, 0.25। ওকে, সো এখন আমরা 0.25কে আবার 2 দ্বারা ভাগ দিচ্ছি, 0.25কে 2 দ্বারা ভাগ দিলে হয় কত, মানে 0.125, মানে 12.5। আর যেহেতু দশমিক 2 ঘর আগে আরো, তার মানে আরো 2 ঘর আগে নিয়ে আসছি। ওকে, সো 0.125, অর্থাৎ 1/8 = 0.125, এটা বোঝার উচিত। ওকে, সো অনেক ভেঙে দেখাইছি। ওকে, নেক্সট। আচ্ছা, তারপরে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারের এমসিকিউ গুলো সলভ করব। ওকে, সো দেখো ভাইয়া, প্রথম প্রশ্ন বলতেছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 গ্রাম অক্সিজেন গ্যাসের মোট গতিশক্তি কত? এখন গতিশক্তি আমরা কি জানি, এটার ক্ষেত্রে N/R/T, তাই না? আচ্ছা, এবার দেখো N কি W/M, তাই না? সো এখন যদি বলি M/R/T, আর এর মান কত, 8.314, বাট আমরা সুবিধার জন্য 8 বসাবো। এন্ড টি এর মান কত দেওয়া আছে, 327 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা যদি কেলভিনে নেই, 300 কেলভিন। ওকে, এটাকে যদি আমরা কেলভিনে নেই, 300 কেলভিন। আমরা যদি ডব্লিউ এর মানটা এখানে বসে, ডব্লিউ এখানে দেওয়া আছে 4 গ্রাম। আর অক্সিজেনের ক্ষেত্রে এম এর মান কত হবে, অক্সিজেনের ক্ষেত্রে এম এর মান 32। ওকে, সো তাহলে 8 ইন্টু কত, আর টি এর মান কত, 300। আচ্ছা, সো এটা তোমরা চাইলেই করতে পারো ম্যাথটা। ওকে, বাট এই জিনিসটা তোমরা মুখস্থও রাখতে পারো যে যখন অক্সিজেন গ্যাস বলছে তখন মানটা কিন্তু মানটা কিন্তু কি হবে, যে 4.64 × 66 জুল হবে। ওকে, সো তবুও আমরা একটু করি, হ্যাঁ, যে মানে আশেপাশের মান তো আনা সম্ভব, কারণ মানগুলো যেহেতু অনেক দূরে আছে, তাই না? সো আমরা 4 দিয়ে যদি কাটি, যে 4 আটা কত, 32, 4 আটা 32। So, এই রেট কাটতে পারি আমরা। ওকে, সো ওয়েট, 32, তারাও 4 4 4 7 28, 4 8 32। ওকে, সো এটা তো উচিত 300। সো সামহাউ কোথাও করতেছি আমরা। ওকে, ও হ্যাঁ ভাই, আমরা তো এখানে মানে পিভি ইকুয়াল টু এনআরটি যে সূত্র সেটা বসিয়ে ফেলছি। ওকে, সো এখানে তো মানে মূলত এখানে যে স্বাধীনতার মাত্রা দিয়ে যে আমরা ম্যাথগুলা করি সেভাবে করতে হবে, হয় 3, না হয় 5, না হয় 6। বাট এখানে সাধারণত আমরা ম্যাথ যেভাবে মিলে সেভাবে করি, সাধারণত আমরা 3/2 দিয়ে করি আর কি। আর যদি অনেক সময় যখন স্বাধীনতার মাত্রা প্রয়োজন হয় তখন আমরা কখনো কখনো 5, কখনো কখনো 6 বসাই। ওকে, সো এখানে মূলত সূত্রটা কিভাবে আসবে, যে এখানে এনআরটির জায়গায় W/M তো থাকবেই, বাট এখানে একটা ইয়ে আসবে, ইকে আমরা স্বাধীনতার মাত্রার ক্ষেত্রে আমরা 3/2, মানে এফ এর জায়গায় 3 বসাইছি আর কি। ওকে, সো N/R/T। ওকে, সো এভাবে হবে আর কি। সো 3/2 ইন্টু W/M, কত, এম। সো দেন আমরা যদি এখানে করি, এখানে কত, এখানে একটা কত গুণ থাকবে, 3/2, কিন্তু এখানেও গুণ থাকবে। ওকে, সো একটু বুঝে নিও। ওকে, 3/2। ওকে, স্যার যদি আমরা একটু নিচে করি, 3/2 ইন্টু কত ছিল, 300, মানে বাকিটা থাকলো। এখন আমরা 300কে কত দ্বারা ভাগ করতে পারি, মানে 300কে 2 দ্বারা ভাগ দিয়ে 150। ওকে, তাহলে 3×15 কত, 45। ওকে, তার মানে 450-এর আশেপাশে কিছু একটা অ্যান্সার হবে। তাহলে 450-এর আশেপাশে একটা অ্যান্সার আছে, এটা হচ্ছে টি নাম্বার। ওকে, সো আমরা প্রথমে ভুলে পিভি ইজিক্যাল টু এনআরটি সূত্রটা ইউজ করছিলাম, কিন্তু না, এখানে স্বাধীনতার মাত্রার দিয়ে যে সূত্রটা ইকে ইজিক্যাল টু, এটার মেইন সূত্রটা হচ্ছে কি ইকে ইজিক্যাল টু F/2 এনআরটি। ওকে, সো ওকে, সো দেন গ্যাসের আয়তন
কোন তাপমাত্রায় শূন্য হয়। ওকে, সো আমরা জানি যে 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কি হয়, শূন্য হয়। কি বললাম, 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন একটা গ্যাসের আয়তন শূন্য হয়। ওকে, সো এটা তো একটা গ্রাফ আছে, তোমরা হয়তো জানো তাই না। এটা গ্রাফটা কি করে, যে যদি সেলসিয়াসের গ্রাফ হয় তাহলে এটা এই পর্যন্ত যায়, এই যে এখান থেকে যায়। ওকে, সো এই যে এখানে মানটা হয় কত, 0 কেলভিন অথবা -273 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা হয় এটা। আর এই যে এই মানটা এই জায়গায় আছে না, এই জায়গায় হয় 0 ডিগ্রি সেলসিয়াস, এই জায়গায় হয় কত, 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো আর এই জায়গায় হয় কত, 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস। হোপফুলি তোমরা এগুলো জানো। ওকে, সো তো তাহলে কখনো মানে প্যাচ লাগানো যাবে না, 273 কেলভিন কিনা 0 ডিগ্রি সেলসিয়াস কিনা, এগুলোতে প্যাচ লাগানো যাবে না। 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা মনে রাখতে হবে। দেন ওকে, নেক্সট। আচ্ছা, বলছে সুষম ছিদ্র বিশিষ্ট একটি থার্মোমিটার সমান ডিগ্রিতে ভাগ করা আছে। থার্মোমিটারটি গলন্ত বরফে 15 ডিগ্রি সেলসিয়াস ও 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দেয়, পাঠ দেয়। 120 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উক্ত থার্মোমিটারটি কত পাঠ দিবে? প্রথম কথা হচ্ছে ভাইয়া, এই ম্যাথটা যেহেতু পয়েন্টের আছে, তাই ক্যালকুলেটর দিয়ে ম্যাথ করলে একটু বেস্ট এফোর্টটা পাওয়া যায়, মানে বেস্ট রেজাল্টটা পাওয়া যাবে। ওকে, সো তাও আমরা এটা কিভাবে করে সেটা একটু আমরা দেখবো। ওকে, সো প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমরা এসব ম্যাথের ক্ষেত্রে আমরা প্রথমত যে সেলসিয়াস স্কেলের যে পার্টটা সেটা আমরা একটু বের করে নিব। ওকে, সো আমরা যে সাধারণ সূত্রটা জানি, যে C/5 এর 32 ডিভাইডেড বাই 9, এই সূত্রটা তো জানি। সো এখানে যদি আমরা C/5 রাখি, C/5 ইজ ইকুয়াল টু এফ এর জায়গায় আমরা কত বসাবো, এফ বলা হচ্ছে 120 ডিগ্রি ফারেনহাইট, তাহলে 120 - 32 ডিভাইডেড বাই 9। ওকে, সো এখান থেকে দেখবা ভাইয়া সি এর একটা মান আসবে, এখান থেকে সি এর একটা মান আসবে। এখন এই সি এর মানটা আমরা কি করব, আবার ওই যে আরেকটা সূত্রে বসাবো। আমরা জানি সি মাইনাস যে নিম্ন স্থিরাঙ্ক কত, 0 ডিগ্রি। ওকে, আর তারপর মানে 0 ডিগ্রি সেলসিয়াস আর কি, আর উচ্চ স্থিরাঙ্ক কত হবে, 100 ডিগ্রি সেলসিয়াস মাইনাস কি, নিম্ন স্থিরাঙ্ক। এই সূত্র আমরা জানি। ওকে, এবং এখন আমরা অন্য একটা থার্মোমিটারের ইয়া বের করতেছি, ধরলাম যে θ ডিগ্রি সেলসিয়াস, মানে সেটার ইয়ার পার্ট হচ্ছে θ ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো θ ডিগ্রিতে যদি আমরা বের করি তাহলে এটার পার্ট কত দেওয়া আছে, 15 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা নিম্ন স্থিরাঙ্ক কত দেওয়া আছে, মানে বরফ যেখানে গলে, মানে 15 ডিগ্রি সেলসিয়াস। তারপর এবং যে গলন্ত বরফে 15 ডিগ্রি সেলসিয়াস এবং এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 120 ডিগ্রি তাপ দেয়, তাহলে উচ্চ কত, 70 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 15। সো এখান থেকে কি করতে পারি, মানে সেলসিয়াস এখানে লেখা লাগবে না। সো এখান থেকে আমরা কি করতে পারি, ম্যাথ করে আবার আমরা এখানে থিটার মানটা বের করতে পারি। ওকে, সো থিটার মানটা দশমিকে আসবে, এই জন্য আমরা আর করলাম না। ওকে, সো তোমরা জাস্ট প্রসেসটা জেনে রাখলা আর সূত্রগুলো জেনে রাখলা। ওকে, সো তাহলে অ্যান্সার হবে বি। ওকে, সো দেন দেখো ভাইয়া, আচ্ছা এটাও ভাইয়া দেখো, সেম ম্যাথ, সেম টাইপের ম্যাথ। বলছে সুষম ছিদ্র বিশিষ্ট একটি থার্মোমিটার সমান ডিগ্রিতে ভাগ করা আছে। থার্মোমিটারটি গলন্ত বরফে 15 ডিগ্রি সেলসিয়াস ও 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়, অর্থাৎ 120 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উক্ত থার্মোমিটারটি কত পাঠ দিবে। রিপিট আসছে মূলত, মানে একটু আলাদা আর কি, মানে অ্যান্সার কিন্তু আলাদা। ওকে, সো একটু জাস্ট ফর্ম ইয়াটা একটু চেঞ্জ চেঞ্জ করে দিছে কিন্তু। ওকে, সো মানে এই যে এখানে 100 ডিগ্রি পাঠ দেয় দিছে, আর ওইখানে কত দিছিল, ওইখানে ছিল হচ্ছে 120 ডিগ্রি পার দেয়, একটু কিন্তু ডিফারেন্স আছে, তোমাকে মূলত ফর্মুলাটা জেনে রাখতে হবে। ওকে, সো এটা তোমরা বাসায় নিজেরা করবে, ডু। ওকে, সো দেন যদি আমরা যাই, ওকে, সো পদার্থবিজ্ঞান সেকেন্ড পেপার আমরা আবার নেক্সট ক্লাসে করব আশা করি। সো আজকের ক্লাস এই পর্যন্তই। সো কেমন লাগলো ক্লাসটি জানাতে পারো। ওকে, সো আর যদি নেক্সট ক্লাস দেখার জন্য ভিডিওটিতে একটা লাইক দিতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তাহলে দেখা হচ্ছে নেক্সট ফিজিক্স সেকেন্ড পেপার কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসে। ওকে, সো টাটা।